নরসিংদী পৌর শহরের আরশিনগর মোড়ে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় দুইজনকে আটক করার পর পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন আহত হন। সকাল 10:30টার দিকে এই হামলার ঘটনা ঘটে। তাকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, সকালে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের নেতৃত্বে 8 জন পুলিশ সদস্য সদর উপজেলার বীরপুর এলাকায় একটি মরদেহ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শনে যান। ঘটনাস্থল থেকে ফেরার পথে সকাল 10:30টার দিকে আরশিনগর মোড়ে অটোরিকশা ও সিএনজি থেকে চাঁদা তোলা হয়। এ সময় দুইজনকে হাতে নাতে আটক করলে পেছন থেকে চাঁদা আদায়কারী সহ 40 থেকে 50 জন পুলিশের ওপর হামলা চালায়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের ঘাড়ে, পায়ে সহ বিভিন্ন স্থানে আঘাত করে আটককৃতদেরকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। রাস্তায় চলমান গাড়ি থামিয়ে টাকা নিতেন। এভাবে তাদেরকে হেফাজতে নিয়ে আমি জিজ্ঞাসাবাদ করতে থাকি। তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে 30-40 জন লোক কোথা থেকে যেন চলে আসে। তো এসে তারা জোরপূর্বক আমার হেফাজত থেকে তাদেরকে নিয়ে যেতে চায়। তখন আমি বাধা প্রদান করি। বুকে ঘুষি মেরে আমাকে ফেলে দেয়, লাথি মারে আমাকে। এরপর আমি সেন্সলেস ছিলাম অনেকক্ষণ। এ নিয়ে আরও জানাতে নরসিংদী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদুজ্জামান, ভুক্তভোগী নিজেই তো এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তার শারীরিক অবস্থা কেমন, আর পুলিশের পরে কি পদক্ষেপ নিতে যাচ্ছে? আমি প্রশ্নটি শুনতে পাইনি, যদি আবার বলেন। আসাদুজ্জামান, বলছিলাম যে প্রত্যক্ষদর্শী যিনি ছিলেন তিনি তো এই ঘটনার সত্যতা যাচাই করেছেন। তো তার শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন, আর পুলিশ এর পরে আসলে কি ব্যবস্থা নিচ্ছে? আপনি জানেন যে সকালে হামলার পর অর্থাৎ 30-40 জন যখন এসে এখানে পুলিশ সুপার যখন চাঁদাবাজির অভিযোগে 2 জনকে আটক করা হয়, তখন কিন্তু এই হামলার ঘটনাটি ঘটে এবং এই হামলার সময় তিনি আহত হওয়ার পর তাকে কিন্তু প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে আমরা যেটি জানতে পেরেছি তিনি সেখান থেকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছেন। আর এদিকে আপনার যে চাঁদাবাজির যে অভিযোগ করা হয়েছে সেটি আসলে ইজারাদারদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা পৌরসভা থেকে লিজ নিয়ে যে পৌরসভার যে টুল সেটি তারা আদায় করছেন এবং সেটিকে তারা চাঁদাবাজি বলতে নারাজ এবং সেই কারণেই আসলে এই সময় এই যে 2 জনকে আটক করা হয়েছিল এবং এই আটকের সময় এই ইজারাদারের যে লোকজন তখন তারা সেখানে যায় এবং সেখানে যাওয়ার পরে কিন্তু এখানে যে 2 জনকে ছাড়িয়ে আনার সময় ধাক্কাধাক্কির সময় অতিরিক্ত পুলিশ সুপার পড়ে গিয়েছেন। এটি আসলে ইজারাদারের লোকজনের পক্ষ থেকে বলা হচ্ছে। আর এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে আসলে সাংবাদিকদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য জানানো হয়নি। তারা যেটি বলেছেন যে এখানে আসলে অন্য কাজে যাওয়ার সময় এখানকে 2 জনকে আটক করার পর 2 জনকে ছাড়িয়ে নেওয়ার সময় এই ঘটনাটি ঘটেছে, সেটি পুলিশ স্বীকার করেছে। তবে সুনির্দিষ্টভাবে আসলে হামলার ঘটনা ঘটেছে কিনা সেটি আসলে সুনির্দিষ্টভাবে এখনো পর্যন্ত জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। কিন্তু হামলার শিকার যে অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ার, তিনি যেটি বলছেন যে তাকে সুনির্দিষ্টভাবে লক্ষ্য করে কিন্তু তার উপর হামলা করা হয়েছে, যেহেতু তিনি দীর্ঘদিন ধরে এই নরসিংদী শহরে যে চাঁদার যে বিষয়টি সেটি বন্ধ করার জন্য তিনি সোচ্চার ছিলেন এবং বিভিন্ন সময় শহরে তিনি অভিযানও চালিয়েছেন এর আগেও। তা আজ তিনি 2 জনকে এখানে আটক করার পর হামলাকারীরা সুনির্দিষ্টভাবে এখানে এসে অন্যান্য যে পুলিশ সদস্য ছিলেন তাদের উপর হামলা না করলেও সুনির্দিষ্টভাবে অতিরিক্ত পুলিশ সুপারের উপর যে হামলা করেছেন, এটিকে তিনি বলছেন যে আগে থেকে যে ক্ষোভের কারণেই সুনির্দিষ্টভাবে তার উপর হামলা করা হয়েছে, সেটি আসলে তার অভিযোগ। তো এখনো পর্যন্ত আসলে তিনি ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে পৌঁছার কথা। এরই মধ্যে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন। আর এর মধ্যে আপনি জানেন যে 2 জনকে আটক করা হয়েছিল, তাদের নাম পরিচয় আমরা জানতে পারিনি। এখনো পর্যন্ত সেই 2 জনকে আটকের বিষয়ে আসলে পুলিশ কোনো তথ্য জানাতে পারেনি। তারা যেটি বলছেন তদন্তের পর সে বিষয়টার বিরুদ্ধে আসলে সন্ধানের পরে যে তথ্য জানা যায় আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো। খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি স্থায়ীভাবে প্রত্যাহার করেছে যুগ্ম ছাত্র জনতা। সকালে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, 5ই অক্টোবর পর্যন্ত ঘোষিত স্থগিত অবরোধ কর্মসূচি স্থায়ীভাবে প্রত্যাহার করা হলো। শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পুণ্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের আশ্বাস বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিবৃতিতে আরও বলা হয়, খাগড়াছড়ি ও গুইমারায় সংঘটিত সাম্প্রতিক নৃশংস গণহত্যার প্রেক্ষিতে গত 1 অক্টোবর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে যুগ্ম ছাত্র জনতার সাথে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে 8 দফা দাবি বাস্তবায়ন,
144 ধারা প্রত্যাহার এবং সংঘটিত হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। তবে এখনও বহাল আছে প্রশাসনের জারি করা 144 ধারা। এ বিষয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, যুগ্ম ছাত্র জনতা তো কর্মসূচি স্থায়ীভাবে প্রত্যাহার করেছে, তারপরও আসলে 144 ধারা কেন জারি রয়েছে? প্রশাসন কি বলছে? এলাকার থমথমে পরিস্থিতি কি কিছুটা স্বাভাবিক হয়েছে কি? দেখুন, আজকে সকাল 9টার দিকে যুগ্ম ছাত্র জনতা তাদের প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়ে খাগড়াছড়িতে যে স্থগিত অবরোধ কর্মসূচি ছিল, অর্থাৎ যেটি 5ই অক্টোবর স্থগিত ছিল, সেটা কিন্তু স্থায়ীভাবে প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ খাগড়াছড়িতে আগামীকালের পর থেকে যুগ্ম ছাত্র জনতার কোনো কর্মসূচি নেই। আপনি জানেন, গত শনিবার থেকে শুরু করে একেবারে মঙ্গলবার পর্যন্ত টানা 4 দিন অবরোধ ছিল। এই এই সময়টাতে আসলে কার্যত খাগড়াছড়ি একেবারে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। পরবর্তীতে দুর্গাপূজা উপলক্ষে এবং প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে 5ই অক্টোবর পর্যন্ত তারা কিন্তু অবরোধ কর্মসূচিটা স্থগিত রেখেছিল এবং আজকে সকালে সেটি প্রেস বিজ্ঞপ্তির মধ্যে দিয়ে পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছে। অর্থাৎ নতুন করেও, এবং মানুষের যে অবরোধ কর্মসূচিকে নিয়ে মানুষের এটার মধ্যে একটা উৎকণ্ঠ উদ্বিগ্নতা ছিল, এবং বিশেষ করে যারা বিভিন্ন জেলা থেকে খাগড়াছড়িতে বেড়াতে আসবে বা খাগড়াছড়ি থেকে যারা বিভিন্ন কাজের সন্ধানে দেশের অন্যান্য প্রান্তে যাবে, সেখানে কিন্তু অবরোধ নিয়ে মানুষের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা ছিল। কিন্তু আজকে কর্মসূচি প্রত্যাহারের মধ্য দিয়ে একেবারে যে স্বাভাবিকতা সেটা নেমে এসেছে। আপনি দেখছেন, আমি উত্তর রয়েছে খাগড়াছড়ি প্রাণ কেন্দ্রে একেবারে শাপলা চত্বরে। সেখানকার জনজীবন পুরোপুরি স্বাভাবিক অন্যান্য সময়ের তুলনায়। এখানে রাস্তায় যেমন যান চলাচল বেড়েছে, একই সাথে পর্যটকদের আগমন হয়েছে এবং খাগড়াছড়ি থেকে দূর দূরান্ত, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটি সহ দেশের যে সড়ক যোগাযোগ, সেটি বলা যায় যে সকাল থেকে একেবারে স্বাভাবিক হয়েছে। এখন আমরা 144 ধারা নিয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল আলম ইসলাম খন্দকার আমাদেরকে জানিয়েছেন, এটি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সুপারিশ অথবা তাদের রিকুইজিশনের ভিত্তিতে কিন্তু এই 144 ধারা যে প্রত্যাহার সেটা নির্ভর করছে। এবং তিনি আমাকে সকালবেলা জানিয়েছেন যে আজকে বিকেলের মধ্যে বা আজকে রাতের মধ্যে এই যে 144 ধারা প্রত্যাহার নিয়ে একটি ঘোষণা আসতে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং আপনি একটা বিষয় জানবেন, গত 23শে সেপ্টেম্বর যে ধর্ষণের অভিযোগ এনে খাগড়াছড়িতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে এবং তার মধ্যে শনিবারে সড়ক অবরোধ চলাকালে খাগড়াছড়িতে যে সহিংসতার ঘটনা হয়েছে, সেই ঘটনায় গত পরশুদিন একটি মামলা হয়েছে, যেখানে অজ্ঞাত প্রায় 700 থেকে 800 জন আক্রান্ত করা হয়েছে। এবং পরদিন রোববার গুইমেলাতে যে সহিংসতার ঘটনা হয়েছে, সেখানে 3 জন মারা গেছে এবং সেনা সদস্য সহ অন্তত 16 জন সদস্য আহত হয়েছে এবং সবকিছু মিলিয়ে প্রায় অর্ধ শতাধিক মানুষ কিন্তু এটাতে আহত হয়েছিল। এবং এই ঘটনায় যে মামলাগুলো রয়েছে, সেগুলো এই পর্যন্ত 3টি মামলা কিন্তু হয়েছে। এবং এই পরবর্তী সময়ে আমরা অর্থাৎ অবরোধ প্রত্যাহার করার পর থেকে এখনকার যে জনজীবন সেটা মানে স্বাভাবিক হয়েছে। যদিও 144 ধারা আছে, কিন্তু খাগড়াছড়ির যে জনজীবন সেটা কিন্তু 144 ধারার কোনো প্রভাব নেই এবং মানুষের যে স্বাভাবিক জীবন নিশ্চয়ই জনজীবনও ধীরে ধীরে স্বাভাবিক হোক, এটাই আমাদের প্রত্যাশা। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদার হাটে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন ইসলামী ব্যাংকে চাকুরিচ্যুত কর্মীরা। 1.5 ঘন্টা পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শুরু হয়েছে যান চলাচল। চাকরি ফেরত দেয়া সহ 7 দফা দাবিতে বেলা 11:30টার দিকে ফৌজদারহাট এলাকায় সড়ক অবরোধ করেন তারা। সড়ক অবরোধের ফলে 6 লেন মহাসড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানবাহন আটকা পড়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। আন্দোলনকারীদের অভিযোগ, 2017 সালের পর ইসলামী ব্যাংকে নিয়োগকৃতদের মধ্যে চট্টগ্রামের কর্মকর্তাদের অন্যায়ভাবে চাকুরিচ্যুত করা হয়েছে। এতে মানবিক সংকটের মুখে পড়েছেন তারা। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর 1টায় সড়ক থেকে সরে যান তারা। সুনামগঞ্জের ছাতকে দুর্নীতির অভিযোগ উঠেছে ইউএনও ও প্রকল্প কর্মকর্তাদের বিরুদ্ধে। এক ইউপি সদস্যকে ডজন খানেক প্রকল্পের সভাপতি করা সহ নানা অনিয়মে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগ তদন্তে কমিটি করেছে জেলা প্রশাসন। দু 2024-25 অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় ছাতকের বিভিন্ন ইউনিয়নে একাধিক প্রকল্পে প্রায় 5.5 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে এসব কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পে নামমাত্র কাজ করে টাকা আত্মসাৎ করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। স্থানীয় জনপ্রতিনিধিকে 2টি বেশি প্রকল্পের সভাপতি না করার বিধান থাকলেও অনেক কি করা হয়েছে তারও বেশি। সিদ্দিকর মাধ্যমে বিভিন্ন খাস খামের লুটপাট করা থেকে শুরু করিয়ারি
ইউনো সাহেব সব কিছুর মধ্যে জড়িত। 13টা প্রকল্প তানি এক মেম্বার নিয়ে তানে প্রকল্প করাইরা অনেক অনিয়মিকানা আছে। মেম্বার নিয়ে আইসে না কোনো দিনও, এখানে মেম্বার নিয়ে দেখছিও না একদিনও। ইউনোর দাবি 2-1 ইউপি সদস্যকে বাড়তি প্রকল্প দেওয়া হয়েছে, তবে অনিয়ম দুর্নীতির অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। 17টা ডিপার্টমেন্টের সমন্বয়ের কাজের প্রেক্ষিতেই আমরা আসলে বিলের প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা এখানে মেইন পার্টটা বা ভূমিকাটা রাখা হয় বা কার্যক্রম গ্রহণ করে থাকেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। জেলা প্রশাসক জানান, অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রমাণ হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কিছু কাজের কিছু অভিযোগ পেয়েছি, সেই অভিযোগ সম্পর্কে আমাদের এই কার্যালয়ের একজন অতিরিক্ত জেলা প্রশাসককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আমার বিশ্বাস আমরা কিছুদিনের মধ্যে হয়তো এই প্রতিবেদনটা পাব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎকারীদের বিচারের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শারদীয় দুর্গোৎসব ও সরকারি ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়। সৈকতে 0 পয়েন্টে উৎসবের আনন্দে মেতেছেন তারা। কেউ উত্তাল সমুদ্রের ঢেউয়ে সাঁতার কাটছেন, কেউ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন। অনেকে আবার ওয়াটার বাইক, মোটর বাইক, ইজি বাইক ও ঘোড়ায় চড়ে বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখছেন। এছাড়া কাউয়ার চর, লাল কাঁকড়ার চর, চর গঙ্গামতি, ঝাউবাগান, শুটকিপল্লী, লেম্বুর বন ও 3 নদীর মোহনা সহ সব পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের বাড়তি উপস্থিতি। তাদের নিরাপত্তায় রয়েছে ট্যুরিস্ট পুলিশ। স্কুল বন্ধ দিয়েছে, তাই আমি আব্বুর সাথে আসছি একটা রিফ্রেশমেন্টের জন্য। সমুদ্রের ঢেউ, তারপরে প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু মিলিয়ে আমার কাছে ভালোই লাগে। সমুদ্রের যে ঢেউ এবং যে প্রাকৃতিক যে পরিবেশ, এই পরিবেশ সত্যিই মনমুগ্ধকর। এটা দেখার জন্যই আর কি একবার না বারবারই। টানা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, সাধারণত তো 1 থেকে 2 মাস পরে পর্যটন মৌসুম শুরু হয়, কিন্তু এবার পূজা ছুটির কারণে মূলত মৌসুম কি আগেই শুরু হয়ে গেল? পর্যটকদের উপস্থিতি কেমন আছে কক্সবাজারে? কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আপনারা জানেন, যেহেতু দুর্গাপূজার ছুটি সহ সপ্তাহে 2টা ছুটি যোগ হয়েছে, এই 2 ছুটির কারণেই কিন্তু পর্যটকের সংখ্যা অনেকটা বেড়েছে আমরা দেখতে পেয়েছি। আমি একটু দেখাতে চাই আপনাদেরকে যে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে, যেহেতু আজকে শনিবার, যে পর্যটকরা অনেকেই চলে গেছে, আবার বেশ কিছু পর্যটক যেহেতু আছেন তারাও আনন্দ উপভোগ করছেন, সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে আনন্দ উপভোগ করছেন, উৎসবে মেতেছেন। তো আসলে যারা এখানে এসেছিলেন তাদের নিরাপত্তার কিন্তু কোনো ঘাটতি রাখেনি এখানকার স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সার্বিক বিষয় নিয়ে তারা আসলে আমাদেরকে জানিয়েছেন। কোনো পর্যটক হয়রানির শিকার এখানে হয়নি, এবং যেহেতু পূজার যে ছুটি এটি পাওয়ার কারণেই অনেকেই দেশের অনেকেই পর্যটন কেন্দ্র কক্সবাজার থেকে বেছে নিয়েছে। তারা শুধু সমুদ্র সৈকত এখানে দর্শনীয় স্থানে ঘুরে বেরিয়েছেন। এবং আরেকটা বিষয় বলে রাখি, হোটেল ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যেহেতু এবারেই বিপুল সংখ্যক পর্যটক সমাগম হয়েছে, তো সেই প্রেক্ষিতে তাদের অনেকটা ভালো ব্যবসা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তাদের যেই হোটেল মোটেল জোনের যে তথ্য মতে তারা আমাদেরকে জানিয়েছেন, অন্ততপক্ষে এইবারের এই মৌসুমে, অর্থাৎ এই দুর্গাপূজা সহ যে ছুটি রয়েছে এই ছুটিতে তাদের অন্তত 4 থেকে 5 লক্ষ পর্যটক সমাগম হয়েছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন, এবং তারাও অনেকটা ভালো লাভের মুখ দেখেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং আজকে যেহেতু শনিবার, আজকে রাত থেকে পর্যটকরা তাদের নিজ গন্তব্যে চলে যেতে শুরু করবে। পূজার ছুটিতে ভিড় বাড়ছে পর্যটন কেন্দ্রে, কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী। দুর্গাপূজা উপলক্ষে টানা 6 দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। দুপুর 12:30টায় ভারত থেকে কাঁচামরিচ বোঝাই ট্রাক প্রবেশের মধ্য দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়। হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত 28 সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবর শুক্রবার পর্যন্ত 6 দিন আমদানি রপ্তানি বন্ধ রাখেন ভারতীয় ব্যবসায়ীরা। দুপুর থেকে পুনরায় তারা পণ্য রপ্তানি শুরু করলে বন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়। এতে করে বন্দর এলাকায় কর্মচাঞ্চল্যতা ফিরতে শুরু করেছে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও 2-1 দিন সময় লাগবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে মধ্যরাত থেকে ২২ দিনের জন্য শুরু হয়েছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। দেশের বিভিন্ন নদ নদী সাগরে ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা বহাল থাকবে ২৫শে অক্টোবর পর্যন্ত। অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করবে সরকার। বরাদ্দ পেতে সঠিকভাবে তালিকা তৈরির দাবি জানিয়েছেন জেলেরা। অভিযান সফল করতে প্রশাসনের সাথে কাজ করবে নৌপুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী। ইলিশের প্রজনন মৌসুমে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে ২ বছরের কারাদণ্ড, ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে বরিশাল ও চাঁদপুরে নৌ র্যালি করেছে প্রশাসন। বেলা 11:30টায় কীর্তনখোলা নদীতে র্যালি বের হয়। এতে অংশ নেন জেলা প্রশাসক, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, র্যাব, নৌপুলিশ এবং কোস্টগার্ড সদস্যরা। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বরিশালের মেঘনা নদীতে মাছ ধরা বন্ধে নৌপুলিশ ও হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তার উদ্যোগে ড্রোন উড়িয়ে নজর রাখা হবে। অভিযান পরিচালনার জন্য জেলায় ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে ভিজিএফ কর্মসূচির আওতায় কার্ডধারী জেলার ৬৬,৫২৪ জেলের জন্য চাল বরাদ্দ দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে চাঁদপুরে সচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য নৌ র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে মৎস্য বিভাগের কর্মকর্তা, নৌপুলিশ, কোস্টগার্ড সদস্যদের অংশগ্রহণে পদ্মা মেঘনার বিভিন্ন পয়েন্টে শোডাউন করা হয়। ইতিমধ্যে আমরা সদস্য সরকার কর্তৃক ৬৬,৫২৪ পরিবারের জন্য ২৫ কেজি হারে ১,৬৬৩.১ মেট্রিক টন ভিজিএফ সহায়তা পেয়েছি। আমাদের আজ থেকে ভিজিএফ সহায়তা এবং সহায়তা বিতরণ করা শুরু হয়ে গেছে। একটা মা ইলিশ ২০ থেকে ২৫ লক্ষ ডিম ছাড়ে। তো এই ইলিশ, এই মাছ যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের এই ইলিশের আর অভাব হবে না। আমরা এই দেশের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে মধ্যরাত থেকে শুরু হয়েছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। ২২ দিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে ২৫শে অক্টোবর পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, এই যে অভিযান সফল করতে চাঁদপুরে তো নৌ র্যালি অনুষ্ঠিত হয়েছে, তো যারা জেলে রয়েছেন তাদেরকে ভিজিএফ চাল নিশ্চিত করার জন্য এই ২২ দিনের যে কর্মসূচি, সেটির ব্যাপারে প্রশাসন কি বলছে? চাঁদপুরে ২২ দিনের যে ইলিশের নিষেধাজ্ঞা রয়েছে, ইলিশে ধরা, মজুত করা, বিক্রি করা সবকিছুই কিন্তু নিষিদ্ধ। এতে শুধুমাত্র জেলেদেরকে, যে এখানে ৪৫,৬১৫ জন যে নিবন্ধিত জেলে রয়েছে তাদেরকে সরকারিভাবে ২৫ কেজি করে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। তবে আজকে আমাদেরকে এখানে যেই চাঁদপুর মূল হেডে এখানে যে নৌ র্যালি এবং বর্ণাঢ্য যে র্যালি এবং সভা হয়েছে, সেখানে জেলা প্রশাসক বলেছেন আগামীতে এই মৎস্য মন্ত্রণালয়ের কাছে তাদের প্রত্যাশা যে তারা চাউলের পরিমাণও বৃদ্ধি করবে এবং নগদ অর্থ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে। এদিকে জেলারা বলছেন তাদের যে অপ্রতুল রয়েছে, তাদের যে ২২ দিনে তাদের যে পরিবারে যারা রয়েছেন তাদের ভরণ পোষণ, তাদের এই চাউলে কিন্তু তাদের হবে না, হচ্ছে না, সেটি তারা বলছেন। এছাড়াও রয়েছে এই ইলিশের সাথে এবং নদীর সাথে যারা রয়েছেন শ্রমজীবী, তারাও দাবি করছেন যে এই ২২ দিন যেহেতু তারা নদীতে নামতে পারছে না, মাছ বিক্রি করতে পারছে না, ঘাটে যারা ব্যবসায়ীরা রয়েছেন, শ্রমিক রয়েছেন, তাদেরও দাবি তাদেরকে আনা হোক। চাঁদপুরে আমরা জানি যে এখানে জেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌপুলিশ সহ সকল স্তরের পক্ষ থেকে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। তারা ১২টি টিম ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ২ বার অর্থাৎ ২৪ ঘন্টা ১২ ঘন্টা করেই কিন্তু এই নদীতে টহল দিবেন। আজকে এখানে যে সভা হয়েছে, সভা জেলেরা বলেছেন যে তাদের দাবি যে এই ২২ দিন যে ধরার বিষয়টি, মাছ ধরা যে বন্ধ, সেটি যে আরো যদি কমিয়ে আনা যায় সেটি তারা দাবি করছেন। কিন্তু এখানে নৌ যে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে ধীরে ধীরে কিন্তু ক্রমে ২০০১ সালে যখন শুরু হয় তখন প্রথম ৭ দিনে এই বন্ধ ছিল, তারপর থেকে ১৪ দিন, তারপর এখন ২২ দিন। এটা আসলে বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমেই তারা কিন্তু দিন তারিখটি নির্ধারণ করেছেন। জেলেদের এবং জেলেদের, শ্রমিকদের সবারই কিন্তু প্রকৃত জেলেরা কিন্তু বলছেন যে এখানে অসাধু কিছু চক্র রয়েছে। প্রশাসনের মধ্যেই অনেকেই সোর্স ব্যবহার করে কিন্তু এই অভিযান শুরুর কয়েকদিন পর থেকে কিন্তু মাছ ধরা শুরু করেন কিছু প্রকৃত জেলে, তাদের দাবি। কিন্তু পক্ষান্তরে প্রশাসন বলছেন যে বর্তমানে
সেখানে কিন্তু এবার কয়েকজন যেমন নৌবাহিনী সহ নৌপুলিশ সহ কয়েকটা অভিযান আসলে সফল হোক এবং জেলেরাও তাদের ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল সঠিকভাবে পাক, এটাই প্রত্যাশা। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী। সর্বসাধারণের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন ভাষা সংগ্রামী আহমদ রফিক। শনিবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয় তার মরদেহ। সেখানে সাংস্কৃতিক, রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ শ্রদ্ধা জানায় তাকে। এ সময় তারা বলেন, আহমদ রফিকের চিরবিদায়ের ক্ষতি অপূরণীয়, তার অবদান জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করবে। বাঙালি জাতির আত্মপরিচয়ের প্রতীক ভাষা আন্দোলন। সেই আন্দোলনে তরুণ বয়সে যিনি বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন শত্রুর বন্দুকের সামনে, তিনি ভাষা সৈনিক আহমদ রফিক। লিখেছেন কবিতা, প্রবন্ধ, করেছেন রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণা। 50-এর দশকের অগ্নিঝরা সময়ে তিনি ছিলেন সেই কণ্ঠস্বরদের একজন, যারা সাহসের সাথে বলেছিলেন, আমার ভাষা আমার অধিকার। ভাষা সৈনিক অনন্য সাহসী ভূমিকার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি কিন্তু সমগ্র বাংলা সাহিত্যকে, সংস্কৃতিকে প্রভাবিত করেছেন। তার ঐতিহাসিক অবদানকে আমরা স্বীকৃতি দেই, এই জাতি স্বীকৃতি দেয় এবং তার কর্মের মধ্য দিয়ে তিনি জীবিত থাকবেন। জীবদ্দশায় যে শহীদ মিনারে অসংখ্যবার দাঁড়িয়েছেন বিভিন্ন দাবিতে, আজ সেখানেই সর্বসাধারণের শ্রদ্ধায় সিক্ত হলো আহমদ রফিক। ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাকে ইন্টার্নি করবার সুযোগ তাকে দেয়নি, যে কারণে তার পেশাগত জীবনে তার ডাক্তার হওয়ার সুযোগ হয়নি। আমাদের দৈনতা তো তাকে স্পর্শ করবে না, তার মহত্ব, তার কৃতিত্ব, সেটা তার কাজের মধ্যে দিয়ে থাকবে। সমাজ পরিবর্তনের নায়ক যারা নির্বাসিত থাকেন, আহমদ রফিকও প্রায় নির্বাসিতই ছিলেন। চিকিৎসা পেশা ছেড়ে তিনি প্রবেশ করেছিলেন ভাষা ও সাহিত্যের জগতে। সেখানেই খুঁজে নিয়েছিলেন তার আত্মার ঠিকানা। রবীন্দ্র চিন্তা ও বাংলা ভাষার চর্চায় তার অবদান অসামান্য। স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 21 পদক সহ অসংখ্য সম্মাননা। তবে তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার প্রদান করা উচিত বলে জানান শুভাকাঙ্ক্ষীরা। ওনার মতো মানুষ যেভাবে অসুস্থ অবস্থায় ছিলেন, তখন থেকে শুরু করে যে পরিমাণ সম্মান দেওয়া দরকার এই রাষ্ট্র বা সরকার দিতে পারেনি, এবং বিভিন্ন বিষয়ে, বিশেষ করে বুদ্ধিবৃত্তিক চিন্তার ক্ষেত্রে তাকে সেই পরিমাণ সম্মান আসলে দেওয়া হয়নি। বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় আহমদ রফিকের। মৃত্যুর আগে চিকিৎসা গবেষণার জন্য মরণোত্তর দেহদান করেন তিনি। তার এই অবদান, তার এই কাজের কীর্তি থেকে যাবে বাংলার মানুষের মনে। মানুষ বলছে যেখানেই থাকুক আহমদ রফিক ভালো থাকবে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদ্যপানে শ্রীনিবাস মালাকার ও সৌরভ দাস নামে 2 জনের মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় আরও 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সুখেন্দু মালাকারের বাড়িতে মদ্যপান করেন তারা। শুক্রবার সারাদিন তার নিজ বাড়িতে ঘুমে অচেতন ছিলেন। পরে ভোররাতে তাদের ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় শ্রীনিবাস মল্লিকের। আর হাসপাতালে ভর্তির পর মারা যান সৌরভ দাস। এছাড়া মদ্যপানে আহত অপর 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ 2টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। অ্যালকোহলজনিত কারণে 2 জন মানুষের মৃত্যু হয়েছে। তো আমি ঘটনাস্থলে আসছি, আমাদের পুলিশ অফিসাররাও এখানে আছে। মর্গে প্রেরণ করে ময়নাতদন্তের জন্য আমরা আইনগত যে প্রক্রিয়া, এটা সম্পূর্ণ চেষ্টায় আছি। লক্ষ্মীপুরে নিখোঁজের একদিন পর খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতে সদর উপজেলার দালালবাজার পালেরহাট সড়কের কোরালিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। নিহত ইউসুফ হোসেন পেশায় রাজমিস্ত্রি এবং সদর উপজেলা জামায়াতের আমির হুমায়ুন কবিরের ভগ্নিপতি ছিলেন। স্বজনেরা জানায়, বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। শুক্রবার দিনভর বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করা হলেও কোনো হদিস পাওয়া যায়নি। রাতে কোরালিয়া খালে হাত পা বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। জমি নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
দারিদ্র বিমোচন ও মানব উন্নয়নের লক্ষ্য নিয়ে রাজশাহীর পবা উপজেলায় বাস্তবায়িত সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট CZM এর জীবিকা প্রকল্পের দ্বিতীয় দফা তহবিল হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। সকালে এক অনুষ্ঠানে ৩৯৮ অসহায় পরিবারের হাতে ৪৬,৮৫,০০০ টাকার জাকাত তহবিল তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি চেয়ারম্যান জাহান বক্স মণ্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে প্রকল্পভুক্ত কয়েকজন নারীর সাফল্যের বক্তব্যে উঠে আসে স্বাবলম্বী হওয়ার গল্প ও পরিবারের স্বপ্ন পূরণের আশা। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট CZM প্রায় ২০০৮ সাল থেকে এই কার্যক্রম শুরু করে এবং প্রায় ১৭ লাখ মানুষের কাছে শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকা উন্নয়নের সেবা পৌঁছে দিয়েছে। চট্টগ্রামে বেড়েছে সাপের উপদ্রব। এরই মধ্যে সাপের কামড়ে জেলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। বিষধর সাপের আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। এই অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। কোথাও ওষুধ না পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। ২০২৪ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সাপে কাটা রোগীর সংখ্যা ছিল ১,২৮৩, মারা গিয়েছিল ৩ জন। আর চলতি বছরের আগস্ট পর্যন্তই ৮ মাসে আক্রান্তের সংখ্যা ১,০০৪ জন, আর মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। চিকিৎসকরা বলছেন, বন উজাড়, আবাসস্থল হারানো সহ নানা কারণে লোকালয়ে ঢুকে পড়ছে সাপ। সুযোগ পেলেই দিচ্ছে ছোবল। এমন ঘটনায় দ্রুত হাসপাতালে নিতে হবে আক্রান্ত ব্যক্তিকে। ভাস্কুলোটক্সিক বা হেমাটোটক্সিক ব্লাড কোয়াগুলেশনে ঝামেলা করে, কখনো কখনো কিডনিতে অসুবিধা করে, কিন্তু লোকাল সোয়েলিং করে, মারাত্মক জায়গাটা প্রচুর ফুলে যায়। এদের ক্ষেত্রে যখন এই বাঁধনটা খুব জোরে দীর্ঘমেয়াদী রেখে দেওয়া হয়, তখন এই বাঁধনটাও ফুলতে থাকে, টিস্যু ড্যামেজ হতে থাকে। রোগীদের একটি বড় অংশ ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করে। এতে অনেক সময় চিকিৎসা শুরুর আগেই মারা যান আক্রান্ত ব্যক্তি। যে মেসেজ থাকবে সাধারণ মানুষদের প্রতি আসলে, যে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া রোগীকে, যাতে হচ্ছে যে যত দ্রুত সম্ভব আমরা, বিশেষ করে যে সাপগুলো হচ্ছে বিষাক্ত সাপ, আমরা যাতে দ্রুত সময়ের মধ্যে অ্যান্টিভেনম শুরু করতে পারি। সাপে কামড়ের যে ভ্যাকসিনটা যাতে শুরু করা যায়, এবং এর ফলেই রোগীর জীবন আসলে বাঁচানোর সম্ভাবনা অনেকাংশে বাড়ে। সাপের কামড়ে প্রাণহানি প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রত্যেকটি উপজেলায় আমরা সেটা আগে আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা সেগুলো নিয়ে আসতাম, সাপ্লাই নিয়ে আসতাম। বর্তমানে সেখানে যদি ওখানে অ্যাভেলেবেল থাকে আমরা পাবো, যদি পাওয়া নাও যায় আমাদেরকে বলা হয়েছে সবগুলো উপজেলায় কমপক্ষে 2টা রোগীর ওষুধের স্টক রাখা হয়। সবুজ প্রকৃতি ও জলাশয় বাঁচানো না গেলে আগামী দিনে এই সমস্যা আরও প্রকট হবে বলে শঙ্কা পরিবেশবিদদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে র্যাবিস বা জলাতঙ্কের টিকা উৎপাদনের একমাত্র ল্যাবরেটরি বন্ধ রয়েছে 1 বছরেরও বেশি সময় ধরে। এর কারণে ঝুঁকিতে দেশের সাধারণ মানুষ। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, বানানোর প্রক্রিয়ায় সমস্যার কারণে বন্ধ রয়েছে টিকা উৎপাদন। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের বিদেশি টিকা সরবরাহ প্রকল্প পরিবর্তনের কারণে এই টিকা পাওয়ার সুবিধাও কমে গেছে। বিজ্ঞানীদের গবেষণা বলছে, জলাতঙ্ক 100% মরণঘাতী রোগ। এই রোগ ছড়িয়ে গেলে রোগী বাঁচানো যায় না, যার নেই কোনো চিকিৎসা। দেশের প্রায় 18 লাখ কুকুর আছে, যার মধ্যে বেশিরভাগই থাকে রাস্তায়। সেই কারণে জলাতঙ্কের ঝুঁকি বেশি। সরকারি হিসেবে গত 12 বছরে 827 জন মানুষ মারা যায় জলাতঙ্কে। ভেটেরিনারি যে ওষুধ যেটা বেশি পশু পাখির, ওই দোকান থেকে নিই। এখন তো অনেক দোকান আছে এখানে, এখান থেকে তো নিতে আসছি, আমরা দিতে আসছি বেচছি। ওটা আমি সরি বলতে আমরা টাকা নিয়ে আসছি জানি। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, টিকার ফর্মুলেশনে জটিলতায় বর্তমানে বন্ধ রয়েছে সরকারি ল্যাবরেটরিটি। উৎপাদন হচ্ছে না টিকা, তাই দেশের উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে পাওয়া যাচ্ছে না জলাতঙ্কের টিকা। সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে এই টিকা উৎপাদন শুরুর চেষ্টা করছে সরকার। কিছুদিন যাবৎ প্রায় 1 বছরের মতো হলো যে এই ভ্যাকসিনটা এই মুহূর্তে আমরা তৈরি করতে পারছি না। কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে, কারণ আপনি জানেন যে একটা ভ্যাকসিন প্রসিডিওরে তার যে মাস্টার সিড থাকে, সেগুলো আসলে পরীক্ষা নিরীক্ষার বিষয় থাকে। আমরা গত 1 বছর যাবত এই ভ্যাকসিন সিডটা পরীক্ষা নিরীক্ষার কিছুটা আমাদের জটিলতা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের জেনেটিক ডিজিজ কন্ট্রোল প্রকল্পে এতদিন জলাতঙ্কের কিছু টিকা দেয়া হতো। কুকুর ধরার জন্য দেয়া হতো জনবলকে প্রশিক্ষণ। গত বছরের জুলাইয়ে এই প্রকল্পের মেয়াদ শেষ হয়। এখন রাজস্ব খাতনা উন্নয়ন খাতে এই প্রকল্পটি যাবে এ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। কেনা ছিল তো এটা আমাদের যেহেতু আমাদের অপারেশনাল প্ল্যানে যায়, আমরা যে একটা জিনিস যে অপারেশন করবো সেটার যে টাকা পয়সা এবং যে যা কিছু লাগে সেগুলোতে আমাদের সংকুলন নাই। আমাদের যেহেতু ওপি নেই, আমাদের এই মুহূর্তে কোনো অর্থের কোনো সংকুলন নাই। সারা দেশে কুকুর বিড়াল পোষার প্রবণতা বেড়েছে, তাই সাধারণ মানুষ বেসরকারি কোম্পানির টিকা কিনতে বাধ্য হচ্ছেন। অভিযোগ আছে প্রান্তিক পর্যায়ে পাওয়া যাচ্ছে না বেসরকারি টিকাও, এতে করে বড় ধরনের জনস্বাস্থ্যের ঝুঁকি হতে পারে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিরোজপুরের কাউখালীর কালীগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। সকালে উপজেলার সয়না গ্রামের নদী তীরবর্তী শতাধিক পরিবার এই মানববন্ধন করে। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কাউখালীর সয়না মৌজায় কালীগঙ্গা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সয়না, ধাবরি, মেঘপাল গ্রামে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে বিপুল পরিমাণে ফসলি জমি। বালু উত্তোলন চলতে থাকায় বাড়িঘর ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় আন্তর্জাতিক সাধারণ বিজ্ঞান বিষয়ে অলিম্পিয়াড। এতে জেলার 50টি শিক্ষা প্রতিষ্ঠানের 1000 শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকালে চাঁদপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে এই অলিম্পিয়াডের আয়োজন করে বিজ্ঞান বেইস। সার্বিক সহযোগিতায় ছিল চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব। দ্বিতীয় রাউন্ডে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় এমসিকিউ পদ্ধতিতে 30 মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখান থেকে 50 জন উত্তীর্ণ শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। জয়পুরহাটে প্রথমবারের মতো নতুন প্রযুক্তিতে সেচের মাধ্যমে অল্প সময়ে পানি দেয়া যাচ্ছে জমিতে, কমেছে পানির অপচয়ও। এ কারণে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে আধুনিক এই সেচ পদ্ধতি। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, ব্যাপকভাবে এই প্রযুক্তির ব্যবহার চালু হলে পরিবেশ রক্ষায় সহায়ক হবে। জমিতে চিকন পাইপের মাধ্যমে গাছের গোড়ায় গোড়ায় ছিদ্রযুক্ত স্প্রে গান বসানো হয়েছে। এরপর নির্ধারিত জায়গা থেকে বৈদ্যুতিক সুইচ দিয়ে 10 থেকে 15 মিনিটে প্রতি বিঘা জমিতে সেচ দেওয়া হয়। জয়পুরহাটে পানির অপচয় রোধে পরীক্ষামূলকভাবে সরকারি বেসরকারিভাবে বসানো হয় নতুন প্রযুক্তির সেচ ব্যবস্থা। এতে বাগান, নার্সারি ও সবজি খেতে চালু হয়েছে পানি সরবরাহের এই ব্যবস্থা। প্রতি টিপে 1500 টাকা করে খরচ হয়। এই সিসায় মনে করেন প্রায় 8 থেকে 9000 টাকা খরচ হয়। আর ডিপ পদ্ধতিতে দিলে আমরা একটু আরাম পেতাম। এভাবে ওরা সুইচ দিলে আমরা 1 ঘন্টা পরে আলু আমরা সব জায়গায় পানি সমানভাবে পাই, পানির অপচয় কম হয় এবং নষ্ট কম হয়। বাগানের সেচের আধুনিক প্রযুক্তিতে সময় কম লাগার পাশাপাশি পানির অপচয় অনেক কম হয়, জানায় কৃষি বিভাগ। মালটা এবং কমলা জাতীয় যে বাগানগুলো আছে এগুলাতে এটি খুব কার্যকর। এখানে ফোঁটা ফোঁটা আকারে রুট জোনে সেচের পানি সরবরাহ করা হয়। এতে পানির অপচয় কম হয় এবং রুট জোনে পানি সরবরাহ করায় গাছ কখনো ওয়াটার স্ট্রেস বা পানির স্বল্পতায় ভোগে না। এতে ফলন ভালো হয় এবং গাছ খুব সতেজ থাকে। বিভিন্ন উপজেলায় সবজি ক্ষেত সহ 6টি জায়গায় পানি সেচের এই আধুনিক প্রযুক্তি বসানো হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।